এখানে 12 তারিখ কিন্তু দুইটা নির্বাচন হচ্ছে, একটা গণভোট, একটা জাতীয় নির্বাচন। গণভোট নিয়ে যেহেতু ভাই অলরেডি বলছেন, তো আমি মাহবুব দুটো নির্বাচন নিয়েই বলেছেন। হ্যাঁ, গণভোটের বিষয়টা আমার কাছে মনে হয় যে সরকার এটাকে আসলে একটা ফর্মালিটি হিসেবেই নিছে, যে আমার কাছে মনে হয় যে সরকার ধরেই নিছে হ্যাঁ ভোট জিতবে। সো সরকার ধরে নিচ্ছে কেন? সরকার তো চাচ্ছেই, হ্যাঁ ধরে নেবার তো কিছু হ্যাঁ নেই। সেটা যদি হয় তাহলে ওইখানে তো না অপশনটাই রাখার দরকার ছিল না। সে প্রশ্ন আপনি তুলতে পারেন। ফলে এইটা মানে গণভোটটা নিয়ে আমি আসলে ওই জন্যই বিশেষ কোনো অ্যাটেনশন দিতে চাই না, কারণ মানে এটা আমার কাছে আপনার অ্যাটেনশন গ্রো করতে পারেনি সরকার? পারেনি। কারণ আমার কাছে কোন কোন কারণে সরকার অ্যাটেনশন গ্রো করতে ব্যর্থ হয়েছে বলে প্রথম মনে করেন? কথা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে সংস্কারের বিষয়টা সরকার দীর্ঘদিন ধরে আলাপ করছে, কি কি বিষয়ে সে সংস্কার চাই, এটা আমার কাছে মনে হয় জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল। যে সরকার জনগণ যদি হ্যাঁ ভোট পছন্দ করে তাহলে সেটা পাশ হবে, না ভোট পছন্দ করলে যে না ভোট যদি জয় হয় তাহলে যে দেশে আহামরি বিশেষ কিছু হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আমার কাছে মনে হয় এটা ইয়ার কাছে ছেড়ে দেওয়া উচিত ছিল, বা সরকারের কাছে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সরি জনগণের কাছে ছেড়ে দেওয়া উচিত ছিল, কিন্তু সরকার তো জনগণের কাছেই ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে সরকারের পুরো রাষ্ট্রযন্ত্র যেভাবে হাঁ ভোটকেই জিতাইতে হবে পুরা একটা। এর আগের গণভোটে কি সরকার কখনো চেয়েছে যে না ভোট জিতুক? এর আগের আরো 3টি গণভোট তো হয়েছে আগের যদি আগের এক্সাম্পল যদি আমরা দিতেই থাকি তাহলে হচ্ছে আসলে নতুন কি সংস্কার কি, আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনে এত শহীদের আত্মত্যাগের মানে কি? মানে গণতন্ত্র হচ্ছে আপনার ওই জায়গাটা যেটা আমি পছন্দ করছি না, কিন্তু সেটার স্পেসটা আমাকে রাখতে হবে। হ্যাঁ, তো এই জিনিসটা আমার কাছে মনে হয় এই যে সরকার তো না ভোটের স্পেস কমায়নি একটু। না ভোটের স্পেস কমায়নি, কিন্তু হচ্ছে কি আবার না ভোটের পক্ষে কেউ আপনি বলতে পারবেন না। তো আপনি যদি বলেন যে আমি না ভোট দিব, আপনি আপনি না ভোট দিবেন, তাহলে আপনি যদি বলেন সেটা, আপনি যদি দাবি করেন যে আমি না ভোট দিব, তাহলে দেখবেন কালকে আপনার বিরুদ্ধে মব জাস্টিস হবে। বা হচ্ছে কি অলরেডি একটা দলকে, যদিও বা আমি নাম ধরে বলছি বিএনপি, যদিও বা বিএনপি দলীয়ভাবে হ্যাঁ ভোটের পক্ষে, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, তারা না ভোট চাই। এটা অপপ্রচারের কি আছে? যে কেউ না তো চাইতেই পারে। এটা আপনাকে আমার পছন্দ নাও তো হতে পারে, পছন্দ হতেই হবে। এটা অপপ্রচার কেন বলছি, কারণ এটা একটা রাজনৈতিক উদ্দেশ্যে এটা প্রচার করা হচ্ছে। না, এটা তো অপপ্রচার না, এটা তো স্বাধীনতা। না, এটা স্বাধীনতা, যে কেউ যদি না ভোট দিতেছে এটা তার স্বাধীনতা, কিন্তু এনসিপি জামাত ওরা যে প্রচার করছে যে না ভোট মানে হচ্ছে কি জুলাই বিরোধী, এবং এটার সাথে আবার ট্যাগ করে দেওয়া হচ্ছে বিএনপি না ভোট চাই। বিএনপিও তো জুলাইয়ের একটা শক্তি, সবচেয়ে বড় স্টেক জুলাই। তো এটা আসলে রাজনীতিতে এই বয়ানগুলো এইভাবে আসে, প্রথমে একটা বয়ান, সেটার সাথে আরেকটা বয়ানকে যুক্ত করে একটা পপুলার গল্প তৈরি করা হয় সোশ্যাল মিডিয়ার জন্য। আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় নানা জায়গায় লেখা হচ্ছে যে বিএনপি না ভোটের পক্ষে, কিন্তু আপনি বিএনপি দলীয়ভাবে অবস্থান নিচ্ছে যে হ্যাঁ ভোটের পক্ষে, বিএনপি তার প্রার্থীদের ডেকে এনে বলছে যে কি আপনারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিন। শুধু সেটা নয়, যে সংস্কার বিএনপি যে হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, হ্যাঁ, তো তাদের কিছু নোট অফ ডিসেন্ট ছিল বেশ কিছু জায়গায়, সেই নোট অফ ডিসেন্ট তো স্কিপ করেছে গভর্নমেন্ট, এবং স্কিপ করেই এই গণভোট হচ্ছে। যে জায়গাগুলোতে বিএনপির আপত্তি ছিল সেই আপত্তিগুলো রাখা হয়নি। তারপরে বিএনপি কি মানে যে কোনোভাবে এই নির্বাচনটি পার করবার জন্য এই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে? হ্যাঁ ভোটের না, সেটা তো একটা রাজনৈতিক উদারতা, যে তার নোট অফ ডিসেন্ট থাকা সত্ত্বেও সে হ্যাঁ ভোটের পক্ষে মানে তার আপত্তিগুলো তার এখন অনাপত্তি। আপত্তিগুলো আমার কাছে মনে হয়, আমি বিএনপির পলিসি মেকার না, আমার কাছে মনে হয় বিএনপি জাতীয় স্বার্থে তার আপত্তিগুলো মেনে নিছে, এবং সেটাই আমার কাছে মনে হয় গণতন্ত্রের ভাষা হওয়া উচিত। জি, আপনার কাছে আবারও শুনবো শাহাদাত স্বাধীন, আমরা একটু মাহবুব আসবে আপনার কাছে আরেকটু শুনতে চাই। বিএনপির তো অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো ছাড়াই শাহাদাত স্বাধীনের বক্তব্য অনুযায়ী বিএনপি দলীয়ভাবে হ্যাঁ ভোটের পক্ষে চলে গেছে বা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, এটি কি মানে? আসলে আমি অত সরলভাবে দেখি না বিষয়টা, কারণ সেই গণ অভ্যুত্থানের সামনে সারিতে ছিল নারীরা। 17 জুলাই ছাত্রলীগের হাতে মারধরের শিকার হলো নারীরা, এবং প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আক্রমণ হলো নারীদের উপর, নারী হলেই। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু তার অবরুদ্ধ ছিল রাতভর, রাইট, নারী হোস্টেল, রাইট। কিন্তু আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী যে আসলে সোকল নতুন বন্দোবস্ত, সেখানে কিন্তু আমরা নারীদের স্বর পাইনি, নারীদের কণ্ঠস্বর আমরা পাইনি। ইভেন এখন যে এনসিপি ওরা যে 30টা জামাতের সাথে জোটে গিয়ে যে 30টা আসন, সেখানেও সম্ভবত 1জন বা 2জন নারী প্রার্থী আছেন, এবং তাদের যে জোট সঙ্গী জামাতের, সেখানে কিন্তু একজনও নারী প্রার্থী নেই। এটা তাদের মানে দলীয় অর্গানোগ্রামটাই এমন।
কিন্তু আপনি জুলাই সনদে স্বাক্ষর করছেন, সেখানে আপনাকে বলা হয়েছে যে আপনি স্বাক্ষর করে আসছেন না, এইবার এনসিপি স্বাক্ষর করেনি। জামাত স্বাক্ষর করছে, আচ্ছা। 5% হচ্ছে এইবার আসনে, এইবার ইলেকশনে আপনি নারী প্রার্থী দিবেন এবং এটা পর্যায়ক্রমে এটা বাড়াবেন। বরাবর। তার মানে আপনি শুরুতেই কিন্তু আপনি জুলাই চার্টারকে লঙ্ঘন এবছর হয়তো করলেন। তাদের নারী ওইভাবে প্রার্থী, যোগ্য প্রার্থী পাওয়া যায়নি, পরবর্তীতে বাড়াতে পারেন। যোগ্য প্রার্থী, কিন্তু ওরা তো আবার না, ভিন্ন কথা তাই বলে বলছে। তো আর অযোগ্য কাউকে এনে যে কোটা পূরণ করতে হবে, কোটার বিরুদ্ধেই তো আন্দোলন ছিল। না, এখানে আপনি এখানে তারা তো বলছে নারী, তাদের নারী শাখা আছে, তাদের নারী নেতৃত্ব আছে, কিন্তু সেটা তাদেরকে তার সামনে আসতে দিচ্ছে না বা আসতে দিবে না। কিন্তু আপনি যেটা বললেন যে এইটা আসলে কোটার বিষয় কিনা, আপনি যতক্ষণ পর্যন্ত নারীকে অ্যাকচুয়াল এম্পাওয়ারমেন্টটা আপনি সুযোগ তৈরি করে দিচ্ছেন না, আপনি যতক্ষণ পর্যন্ত নারীকে, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে কী মন্তব্য করা হলো জামাত নেতার পক্ষ থেকে। তো যতক্ষণ পর্যন্ত আপনার নারীর অ্যাকচুয়াল এম্পাওয়ারমেন্টটা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তার জন্য আপনার এই স্পেসটা আপনার আপনাদের রিজার্ভ রাখতে হবে। এই জেনারেশনের ভাবনা কি আসলে বাংলাদেশ নিয়ে, যে পথে রাজনৈতিক দলগুলো এগোচ্ছে, আপনাদের প্রত্যাশার বাংলাদেশ হবে তো? এই প্রত্যাশার বাংলাদেশ আসলে আমার কাছে মনে হয় জ্যানজির প্রতি প্রথম বিট্রেটা করছে আমার কাছে মনে হয় এনসিপি। আপনি দেখবেন যে এনসিপির নেতাদের ডাকে আগে রাজুতাই বললে আগে যে লোক যেত, তার 100 ভাগের 1 ভাগ লোক এখন যায় না। অথবা তারা যখন বিভিন্ন গাড়িতে করে হাত নাড়াচ্ছে, তখন কিন্তু সেখানে আসলে কোনো লোক নেই যাদেরকে হাত দেখাতে পারবে তারা। তো ফলে হচ্ছে কি, এই জ্যানজি আসলে একটা হতাশ, যেটা হচ্ছে কি, যে নতুন বন্দোবস্ত বা দ্বিদলীয় বৃত্ত ভাঙা, অথবা হচ্ছে কি সাম্প্রদায়িক রাজনীতির সেকেন্ড রিপাবলিক। হ্যাঁ, না আমি বলছি কি সাম্প্রদায়িক রাজনীতি ভাঙা, আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে কি আপনার ইনক্লুসিভ সোসাইটি। না, আমাদের এখানে তো সাম্প্রদায়িক রাজনীতি নেই, আমাদের এখানে তো সম্প্রীতির রাজনীতি চলছে। না, কোথায় আপনার সম্প্রীতির কোন রাজনীতি জায়গায় চলছে? সাম্প্রদায়িক রাজনীতি? আপনি সম্প্রীতির রাজনীতি কোথায় আপনি তো এটা বিরোধিতার জন্য বলছেন। আপনি যেখানে আপনার আচরণবিধিতে লেখা আছে যে আপনি কোনো ধর্মীয় ইস্যুকে আপনি নির্বাচনে টুল করতে পারবেন না। আমার দলের তো আদর্শই হচ্ছে ধর্মকে আমি পূর্ণাঙ্গ ধারণ করি, মেনে চলি। এজন্যই তো বিভিন্ন দল তাদের ধর্মীয় জায়গাগুলো দিয়ে রাজনৈতিক ক্লারিফিকেশন। আপনি নির্বাচনী আচরণবিধি মানবেন না? আপনি নির্বাচনী আচরণবিধি মানবেন না? আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে, এই যে আচরণবিধিগুলো লঙ্ঘন করা হচ্ছে, এই যে ভ্যাস্ত দিবে অথবা বিড়িতে সুখ টান দিলেই আপনার হচ্ছে কি আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে জামাতে ভোট দিয়ে। তো এখন এই বিষয়গুলো আপনি দেখবেন, আপনি নির্বাচন কমিশন হচ্ছে কি এখানে নীরব। তো এইগুলো আসলে বোঝা যায় যে স্টেট ফরমেশনে যে একটা আসলে সাম্প্রদায়িকতার প্রতি একটা কি কনসার্ন আছে, এটি কি নীরব আসলে উৎসাহ আছে, নির্বাচন এটা বোঝা যায়। কমিশনের যে এই নীরবতা, আপনি যে অভিযোগগুলো তুললেন,